শোভা, আমার ভুল হয়ে গেছে। চল, আমি তোকে আমার সাথে নিয়ে যেতে এসেছি। আমি তোর সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। আমি সব কিছুর জন্য তোর কাছে মাপ চাই। চল আমার সাথে। কে আপনি? আর কি বলছেন? আমি কিছুই বুঝতে পারছি না। আমি কে তুই জিজ্ঞেস করছিস? সব আমি মানছি। আমি তোর সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, কথায় কথায় তোকে অপমান করেছি। প্লিজ আমাকে মাফ করে দে। মাফ করে দে, তাই না? আমার সাথে যা করেছেন আপনি এত সহজে ভুলে যাব? আমি কোনো দিনই আপনার করা ব্যবহারগুলো ভুলতে পারবো না। আর আপনার সাথে কেন যাব? আমার আব্বুর বাড়ি আছে, আমি আমার আব্বুর বাসায় থাকবো। আপনি চলে যান। শোভা, তুই আমাকে ফিরিয়ে দিস না। আমি যে তোকে ভীষণ ভালোবাসি। আর তুই আমাকে আপনি করে কেন বলছিস? তুই আমার স্ত্রী। আর বিয়ের পর সব মেয়েই তার হাজব্যান্ডের বাসায় থাকে। তুই আমার সাথে আমার বাসায় থাকবি। প্লিজ শোভা, আমাকে একটা সুযোগ দে প্লিজ। সরি, আমি আপনার সাথে কখনো থাকতে পারবো না। আপনার প্রতিটা কথা এখনো আমার কানে বাজে। আমার গায়ে এখনো আপনার করা আঘাতগুলো আজও আমার শরীরে আছে। আমি একটা সুযোগ চাই তোর কাছে শোভা। প্লিজ শোভা, একটা সুযোগ চাই প্লিজ। আমি তোকে কথা দিচ্ছি, কখনো আমি তোকে আর কষ্ট পেতে দেব না। প্লিজ শোভা, একটা সুযোগ দে আমায়। শোভা কিছু না বলে আমার মুখের উপর দরজা বন্ধ করে দেয়। চোখের পানিগুলো আর বাধা মানল না। চোখ থেকে গাল গড়িয়ে পানি ফ্লোরে পড়ছে। মাথা নিচু করে বাসার দিকে হাঁটতে থাকি। চোখের জলের আড়ালে খেলা শুধুই যে দেখালে, যন্ত্রণারই আগুন নীলে পুড়েছি যে বুঝনি তা। অভিমানে চুপটি করে এসেছি তাই দূরে সরে, বোঝাতে চেয়েও পারিনি তাই বোঝাতে লুকোনো কথা। দরজা বন্ধ করে এসে বেডে শুয়ে শুয়ে কান্না করছি। কিভাবে ওই মানুষটা আপন করে নেব? 6টা মাস যে আমাকে শুধু অবহেলা করেছে, স্ত্রীর মর্যাদা তো কখনোই দেয়নি। উঠতে বসতে আমাকে অপমান করেছে এই মানুষটা, আজ থেকে প্রায় 7 মাস আগে। মোকশেদুল, এখানে আয়, তোর সাথে আমার কিছু কথা আছে। আমি এখন অনেকটা টায়ার্ড, পরে শুনবো তোমার কথা। সব সময় কি তোর কথা মতোই হবে? যখন ইচ্ছে হবে কথা বলবি, আর যখন ইচ্ছে হবে না কথা বলবি না। আমি তোর মা, আমার কথারও কি দাম নেই তোর কাছে? আমি কি শুরু করলে তুমি? মাত্র অফিস থেকে আসলাম, আর তোমার কথার দাম থাকবে না কেন? আমি সারাদিন অফিসে কাজ করে এসেছি, একটু রেস্ট করে নেই, তারপর শুনবো তোমার কথা। আমাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে মোকশেদুল সিঁড়ি দিয়ে উঠে সোজা রুমে চলে গেল। আমি একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের রুমে চলে আসি। ঠিক ওর আব্বুর মতো হয়েছে, কারো কোনো কথার কোনো দাম নেই। নিজের যখন যা ইচ্ছে করবে তাই করবে। আমি ভাইজানকে কল করে আসতে বলি। অফিস থেকে এসেও একটু শান্তি নেই। কোট খুলে বেডে শুয়ে পড়ি। বড্ড ক্লান্ত লাগছে। শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে পড়ি। তোর ফুপি কল করেছিল, আমাদের যেতে বলল। হঠাৎ ফুফি যেতে বলল কেন? কিছু হয়েছে আব্বু? তেমন কিছু তো বলল না, শুধু বলল শোভাকে নিয়ে চলে আয়, সব কিছু গুছিয়ে রেখে রেডি হয়ে। গিয়ে দেখি তোর ফুপি কেন যেতে বলল। আমি ঠিক আছে বলে সব কিছু গুছিয়ে রেখে রেডি হয়ে নিই। এরপর আব্বুর সাথে চলে আসি ফুপির বাসায়। ফুপি আমাকে জড়িয়ে ধরে কপালে গালে চুমু দেয়। কেমন আছিস মা? 2 মাস পর তোকে দেখলাম, কতবার বলেছি আয়, কিন্তু তুই তো আসলি না। আমি ভালো আছি ফুপি, আর বাসায় কাজ থাকে। আম্মু নেই, আব্বুকে কে দেখবে বলো? আমি চলে এলে। বুঝলাম। আচ্ছা, গিয়ে ফ্রেশ হয়ে নে। এই বাসায় আমার জন্য একটা রুম বরাদ্দ করা রাখা আছে। আমি রুমে এসে ফ্রেশ হতে ওয়াশরুমে চলে আসি। কিরে, হঠাৎ এত জোরে নিয়ে কল করে আসতে বললি, কিছু হয়েছে? ছেলে মেয়ে বড় হয়েছে সেটা কি খেয়াল আছে তোর ভাই? ওদের বিয়ে দিতে হবে না? সেটা তো মাথায় আছে, কিন্তু মোকশেদুল কি সবাকে বিয়ে করতে রাজি হবে? আর ও তো কারো কথাই শোনে না। মকসুদুলকে আমি রাজি করাবো। এই মাসের 30 তারিখ ওদের বিয়ে হবে। আর ততদিন তুই আর শোভা এখানেই থাকবি। সব আয়োজন এখানেই হবে। ঠিক আছে, তুই যেটা ভালো মনে করিস, আমি আর কি বলবো। কে কি বলবে মামা? কখন আসলে তুমি? আর কি নিয়ে কথা হচ্ছে? একটু আগে এসেছি, তেমন কিছু নিয়ে কথা হচ্ছে না।
তোর অফিস কেমন চলছে? সব কিছু ভালো মতোই চলছে। আচ্ছা তুমি কথা বলো আম্মুর সাথে, আমি বাইরে যাব। এই সন্ধ্যার সময় কোথায় যাচ্ছিস তুই? বন্ধুরা পার্টি দিচ্ছে, ফিরতে রাত হবে, খেয়ে নিও তুমি। রুম থেকে বের হয়ে মকসিদুল ভাইয়ার কথাটা শুনলাম। ফুপিকে কিছু বলতে না দিয়ে চলে যায়। মকসিদুল ভাইয়া এমন কেন বুঝি না, ফুপির একটা কথাও শোনে না। রাত 1টা এখন। ভাইয়ার জন্য হলরুমে বসে অপেক্ষা করছি। আর কতক্ষণ তুই জেগে থাকবি? ওর যখন ইচ্ছে হয় তখন আসবে, জাগিয়ে ঘুমিয়ে পড়। তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো ফুপি, আমার এমনিতেও ঘুম আসছে না। ফুপি বেশিক্ষণ জাগতে না বলে রুমে চলে যায়। অপেক্ষার প্রহর শেষ হয় রাত 2:30টায়। কলিং বেল বেজে উঠতেই গিয়ে দরজা খুলে দেখি দেয়ালে হাত রেখে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। দরজা খোলার শব্দে আমার দিকে তাকায়। আমি স্পষ্ট বুঝতে পারছি ভাইয়া ড্রিঙ্কস করে এসেছে। শোভা তুই কখন আসলি? ভালোই হয়েছে তুই এখানে, আমাকে একটু রুমে রেখে আসবি? ফুপি যদি জানে তুমি নেশা করেছো তাহলে কি হবে? আর এসব খাওয়া কি ভালো? জাস্ট শ্যাট আপ, আমাকে জ্ঞান দেবার কোনো প্রয়োজন নেই। তোকে যতটুকু বলেছি ততটুকু কর, আমাকে একটু রুমে রেখে আয়। আর কথা না বাড়িয়ে ভাইয়ার হাত ধরে ওনার রুমে নিয়ে আসি, বেডে শুইয়ে দিই। উঠতে গেলে আমার চুল ওনার গলার লকেটে আটকে যায়। আমি একটু ঝুঁকে চুল ছাড়াতে গেলে ভাইয়া আমার দিকে তাকিয়ে থাকে। এতটা কাছে কি করছিস? দেখ আমি নেশা করলেও পুরোপুরি মাতাল হয়নি। সোজা আমার রুম থেকে বের হয়ে যা। কি ভাবো তুমি নিজেকে? আমার চুল তোমার লকেটে আটকে গেছে, এটা ছাড়ানোর জন্য ঝুঁকেছি, অন্য কিছু নয়। হাউ ডেয়ার ইউ, তোর সাহস কি করে হয় আমাকে চেঁচিয়ে কথা বলার? বের হ আমার রুম থেকে। বলেই ভাইয়া আমাকে ধাক্কা দেয়। গিয়ে সোজা ওয়ার্ড্রপে মাথা লাগে। কপাল কেটে রক্ত বের হয়ে যায়। মাথায় খুব যন্ত্রণা হচ্ছে। ওড়নাটা মাথায় চেপে দৌড়ে রুমে চলে আসি। স্যাভলন আর তুলো দিয়ে ক্ষতস্থান পরিষ্কার করে মলম দিয়ে শুয়ে পড়ি। কিছুটা ব্যথা কমেছে। সকালে ঘুম থেকে উঠে মাথা চেপে ধরে বসে আছি, মাথা পুরো ভার হয়ে আছে। কাল রাতে একটু বেশি খাওয়া হয়ে গেছে। আম্মুকে ডাকতে থাকি কিন্তু শোভা আসছে। কিরে তুই কখন আসছিস? আর আমার রুমে কেন? তুমি ফুপিকে ডাকছো? ফুপি কাজ করছে তাই আমি এসেছি। কিছু লাগবে তোমার? এক গ্লাস লেবুর শরবত নিয়ে আয় তো। আর তোর মাথায় এটা কিসের দাগ? ব্যথা পেয়েছিস কিভাবে? নিজেই কাল রাতে ধাক্কা দিয়ে ফেলে দিল, আর এখন জিজ্ঞেস করছে মাথায় দাগ কিসের। মনে মনে বললাম কথাটা। কিরে চুপ করে আসছিস কেন? পড়ে গিয়েছিলাম, পা পিছলে। আচ্ছা তুমি বসো, আমি নিয়ে আসছি। বলি শোভা চলে যায়। আমি উঠে সোফায় হেলান দিয়ে বসে আছি। একটু পর শোভা শরবত নিয়ে এলে শরবত শেষ করে শোভাকে গ্লাস দিয়ে দেই। শোভা চলে যায়। কিছুটা হালকা লাগছে এখন। ওয়াশরুমে এসে ফ্রেশ হয়ে চেঞ্জ করে নিচে এসে দেখি সবাই ডাইনিং টেবিলে আমার জন্য অপেক্ষা করছে। এখন কি কথা শোনার সময় হবে তোর? শুনছি, বলো কি বলতে চাও? বয়স তো কম হলো না, এবার বিয়েটা করে নে। হঠাৎ আমার বিয়ে নিয়ে পড়লে কেন? আমি বিয়ে করব না। শুধু শুধু এসব নিয়ে আমার সাথে কথা বলো না। তুই বিয়ে কেন করবি না মুকশেদুল? দেখ বাবা, তোর আম্মুর কথাটা একবার ভাববি। বিয়ের সঙ্গে আম্মুর কথা ভাবার কি আছে মামা? আমি নিজেকে সব ঝামেলা জড়াতে চাই না, আমার অফিস আছে। বলে আমি উঠে রুমে চলে আসি। ড্রেস চেঞ্জ করে আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করছি। তখনই আম্মু রুমে আসে। এখানেও চলে এসেছো বিয়ে নিয়ে কথা বলতে? আমি ভাইকে কথা দিয়েছি শোভাকে তোর বউ করে আনবো। তুই চাস আমি ভাইয়ের কাছে ছোট হয়ে যাই? হোয়াট? মামার কাছে ছোট হবে কেন? কি বলতে চাইছো সরাসরি বলো। আমি শোভাকে তোর বউ করব, ভাইয়াকে কথা দিয়েছি। এখন তুই ঠিক কর, আমার মাথা ভাইয়ের কাছে নত হবে না উঁচু থাকবে। বলে আম্মু চলে যায়। আমি মাথায় হাত দিয়ে বেড়ে বসে পড়ি। কি করব বুঝতে পারছি না। অনেক সময় ভাবার পর ঠিক করি বিয়ের জন্য রাজি হয়ে যাব। নিচে এসে দেখি মামা আম্মু আর শোভা বসে কথা বলছে। আম্মু তুমি যা চাও তাই হবে, আমি বিয়ের জন্য রাজি, বাট আমাকে কোনো কাজের জন্য জোর করতে পারবে না। তুই রাজি তাতেই আমি খুশি বাবা। ঠিক আছে, আমি তোকে কোনো কিছুর জন্য জোর করব না। ভাই আর কিছু না বলে চলে যায়। আব্বু আর ফুপি খুব খুশি, আমিও মনে মনে কিছুটা খুশি। মকসিদুল ভাইয়াকে স্বামী হিসেবে পাওয়া যে কোনো মেয়ের জন্য ভাগ্যের ব্যাপার। দেখতে দেখতে কেটে যায় 7 দিন। বিয়ের আর 4 দিন বাকি। সবাই আজকে বিয়ের শপিং করতে যাবে।
আমি ভাইয়ার রুমে এসে দেখি বেডে বসে ল্যাপটপে কাজ করছে। ভাইয়া, তুমি কি খুব ব্যস্ত? কিছু বললে বলে ফেল, শুনছি। না, মানে বিয়ের শপিং করতে যাচ্ছি আমরা। তুমি কি যাবে আমাদের সাথে? এসব ফালতু টাইম পাস করার সময় নেই, তোরা যা, আমার কাজ আছে। আর কি না বলে ভাইয়ার রুমের থেকে বের হয়ে নিচে চলে আসি। মনটা খারাপ হয়ে গেল আমার ভাইয়ার কথা শুনে। আব্বু আর ফুপির সঙ্গে মার্কেটে এসে বিয়ের সব কিছু কেনাকাটা করে বাসায় চলে আসি। দেখতে দেখতে বিয়ের দিন চলে আসে। বর সেজে স্টেজে বসে আছি। পাশেই বর সেজে মকসুদুল ভাইয়া বসে আছে। একটুবার বিয়ের সব কাজ শেষ হয়, রাত প্রায় 1টা বেজে যায়। রুমে এসে দেখি শোভা বেডে বসে আছে। ফ্রিজ খুলে একটা বিয়ারের বোতল নিয়ে ব্যালকনিতে চলে আসি। মকসুদুল ভাইয়া কে নিল ফ্রিজ থেকে ঠিক বুঝতে পারিনি। দেখার জন্য বেড থেকে নেমে ব্যালকনিতে এসে দেখি বিয়ার খাচ্ছে। আমাকে দেখে বলল, তোকে একটা কথা পরিষ্কার করে বলে দেই, আমি এই বিয়েটা শুধু আম্মুর জন্য করতে বাধ্য হয়েছি। ও হয়তো আমার বউ হবার স্বপ্ন দেখিস না, সমাজে সবার চোখে শুধু তুই আমার বউ। কিন্তু আমি এই বিয়ে মানি না, আর তাই আমার কোনো কাজে নাক গলাতে আসবি না। এখন গিয়ে সোফায় শুয়ে পড়। আমার সাথে একই বেডে থাকার ভুলটা কখনোই করিস না, যা এখান থেকে। কিন্তু আমার অপরাধটা কি? আমি কি কোনো ভুল করেছি? আমার মুখে মুখে কথা বলা আমি পছন্দ করি না, যেতে বলেছি এখান থেকে। কিন্তু আমাকে যদি বউ হিসেবে নাই মানবে, তাহলে এই বিয়ের জন্য রাজি কেন হলে তুমি? আগেই বলে আম্মুর জন্য। আম্মু বাধ্য করেছে তোকে বিয়ে করতে। ফুপির জন্য বিয়েতে রাজি হয়ে তুমি আমার জীবন কেন নষ্ট করেছো? যদি ইচ্ছা না থাকে তাহলে চলে যেতে পারিস, তোকে কেউ আটকে রাখবে না। কথা শেষ করেই আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে রুমে চলে যায়। আমি ব্যালকনিতে বসেই চোখের পানি ছেড়ে দেই। কিছু সময় পর চোখের পানি মুছে রুমে এসে দেখি ভাইয়া ঘুমিয়ে গেছে। আমি একটা কম্বল নিয়ে বেডে শুয়ে পড়ি। পরের দিন সকালে দরজায় ঠক ঠক শব্দে ঘুম ভেঙে যায়। উঠে শোভাকে ডাকি। কি হয়েছে? একটু ঘুমাতে দাও না। বেডে গিয়ে ঘুমা, আম্মু দরজার বাহিরে। এই না রাতে বললে আমি যেন তোমার বেডে না ঘুমাই। তোর আর আমার কোনো কথা আম্মু জানবে না। আম্মুর চোখে স্বামী স্ত্রী সেজে থাকতে হবে। এখন কথা না বাড়িয়ে যা বলছি তা কর। আমি সোফা থেকে সব কিছু নিয়ে বেডে এসে শুয়ে পড়ি। ভাইয়া গিয়ে দরজা খুলে দেয়। কি রে, কয়টা বাজে খেয়াল আছে? বৌমাকে নিয়ে খেতে আয়। তুমি যাও আম্মু, আমরা একটু পরে আসছি। আম্মু তাড়াতাড়ি আসতে বলে চলে যায়। আমি দরজা বন্ধ করে ওয়াশরুমে এসে ফ্রেশ হয়ে নিই। রুমে এসে শোভাকে গিয়ে ফ্রেশ হয়ে আসতে বলি। শোভা ফ্রেশ হয়ে চলে যায়। একটু পর ওয়াশরুম থেকে বের হয়ে দেখি গোসল করে এসেছে। এত সকালে গোসল কেন করেছিস? আর আমাদের মাঝে তো কিছুই হয়নি। ফুপি যেন সেটা না বুঝতে পারে, তাই। তুমি তো বললে ফুপির চোখে স্বামী স্ত্রীর অভিনয় করতে। তার জন্য সব ফালতু কাজ করতে হবে না। আর আমি বাসায় থাকা অবস্থায় কখনো ভেজা শরীর আমার সামনে আসবি না। তাড়াতাড়ি নিচে আয়, আমি গেলাম। আমি ভাইয়ার কথা শুনে মুচকি মুচকি হাসছি। তোমাকে কিভাবে আমার প্রেমে ফেলতে হবে সেটা আমি বুঝে গেছি। দেখি কতদিন তুমি আমাকে দূরে সরিয়ে রাখতে পারো। কিন্তু আমার এই স্বপ্ন যে মিথ্যা হয়ে যাবে কখনো জানা ছিল না। বিয়ের 6 মাস কেটে যায়, কিন্তু মকসুদুলের মনে আমার জন্য কোনো জায়গা হয়নি। দিন দিন ওর অবহেলা আরও বাড়তে থাকে। রোজ রাতেই নেশা করে বাসায় আসে। কিছু বলতে গেলেই গায়ে হাত তুলে। সকালে ও অফিসের জন্য বের হতে গেলে আমি বলি, এভাবে আর কতদিন চলবে বলতে পারো? যদি থাকতে ইচ্ছে না হয় চলে যা আমার বাসা থেকে। তুই যদি ভেবে থাকিস আমার মনে তোর জন্য কোনো জায়গা হবে কখনো, তাহলে সেটা ভুল। আমি তোকে কেন, পৃথিবীর কোনো মেয়েকে বিশ্বাস করি না। অনেক দেখেছি তোর মতো মেয়ে, প্রথমে নিজের জীবনও দিতে পারে, কিন্তু পরে জীবন নেবার জন্য একবারও ভাবে না। যদি ইচ্ছে হয় চলে যেতে পারিস। বলেই ও চলে যায়। আমি আব্বু আর ফুপিকে সব বলি। সব শুনে আব্বু ফুপিকে অনেক কথা শোনায়। খুব তো বলেছিলি আমার মেয়ে তোর ছেলের কাছে সুখে থাকবে, এই কি তার নমুনা? আমি আমার মেয়েকে নিয়ে যাচ্ছি আর খুব তাড়াতাড়ি ডিভোর্সের ব্যবস্থা করছি। ফুপি মাথা নিচু করে সব শুনে আমি আব্বুর সাথে আমাদের বাসায় চলে আসি। অফিস থেকে বাসায় আসতে আম্মু আমার কাছে এসে গালে থাপ্পড় দিয়ে বলে, ছি, তুই আমার ছেলে ভাবতেও লজ্জা করছে। তোর জন্য আজ ভাই আমাকে যা নয় তা বলে অপমান করে গেছে। যদি শোভাকে স্ত্রীর মর্যাদা নাই দিবি,
তাহলে কেন মেয়েটার জীবনটা নষ্ট করে দিলি? তুই আমার ছেলে হতে পারিস না। আজ থেকে তুই আমার কাছে মৃত। বলেই আম্মু চলে যায়। আমি রুমে এসে শুয়ে পড়ি। কাটতে থাকে দিনগুলো, কিন্তু দিন দিন শোবার শূন্যতা আমাকে ঘিরে ধরেছে। আমি কি শোভাকে মিস করতে শুরু করেছি? তবে কি শোভাকে আমি ভালোবাসি? হ্যাঁ, আমি শোভাকে ভালোবাসি। আজকে আমি শোভাকে আমার কাছে নিয়ে আসবো। দৌড়ে আম্মুর রুমে যাই। তুই আমার রুমে কেন এসেছিস? আম্মু, আমার ভুল হয়ে গেছে, তুমি শোভাকে এনে দাও। আমি আর কখনো এমন ভুল করব না। তুমি মামার সঙ্গে কথা বলে শোভাকে নিয়ে আসো প্লিজ। আমি তো শোভাকে তাড়িয়ে দেইনি, তাহলে আমি কেন কথা বলবো? তোর জন্য একবার আমি অপমানিত হয়েছি। তোর যদি ইচ্ছা হয় তুই গিয়ে নিয়ে আয়। আমি আর কিছু না বলে বাসা থেকে বের হয়ে গাড়ি নিয়ে চলে আসি মামার বাসায়। এরপর সবার সাথে কি হলো তা তো সবাই শুনলেনি। আব্বু রুমে এসে বলে মকসুদুলের গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, অবস্থা খুব খারাপ। আমার মাথায় আকাশ ভেঙে পড়ে আব্বুর কথা শুনে। আব্বুকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলি, আমি মকসুদুলের কাছে যাব। আব্বু আমার চোখের পানি মুছে দিয়ে আমাকে নিয়ে বাসা থেকে বের হয়ে আসে হসপিটালের জন্য। রিসেপশনে আব্বু জিজ্ঞেস করে মকসুদুল চৌধুরী কত নম্বর কেবিনে আছে। রিসেপশনের মেয়েটি কেবিন নাম্বার বলতেই দৌড়ে সেই কেবিনে এসে দেখি মকসুদুল শুয়ে আছে। দৌড়ে গিয়ে ওর বুকে ঝাঁপিয়ে কান্না করতে থাকি। হঠাৎ মাথায় কারো হাত রাখতেই মাথা তুলে চোখের পানি মুছে আশেপাশে তাকিয়ে দেখি কেউ নেই। ওর দিকে তাকিয়ে দেখি মুচকে মুচকে হাসছে। কিরে, আমাকে না ভালোবাসিস না? তাহলে আমার জন্য কান্না করছিস কেন? মুখের কথাটাই শুধু বিশ্বাস করলে আমার মনে তোমার জন্য কতটা জায়গা সেটা বুঝতে চাইলে না। সেটা বুঝেছি বলেই তো তুই এখন আমার বুকে। তুমি অ্যাক্সিডেন্ট করলে কি করে? গাড়ি দেখে চালাতে পারলে না? দেখেই তো চালিয়েছি, তাই তো সোজা গাড়ি নিয়ে হসপিটালে চলে এসেছি। মানে কি? তোমার কথা আমি বুঝতে পারছি না। আমার কোনো অ্যাক্সিডেন্ট হয়নি, তোকে আমার কাছে আনার জন্য ছোট্ট একটা ড্রামা করেছি। তুই অনেক খারাপ। তুই আমার আবেগ নিয়ে খেলে কি পাস? তুই একটা মিথ্যেবাদী। আমি তোর সাথে কখনোই থাকবো না। বলেই শোভা চলে যেতে নিলে মামা রুমে আসে। শোভা মামাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, ও আবার আমাদের মিথ্যে বলছে আব্বু। ওর কিছুই হয়নি, সব কিছু নাটক ওর। চলো, আমরা এখানে থাকবো না। জানি তো। জানো মানে? কি বলছো আব্বু তুমি? তুমি আগে থেকে সব জানতে? জানতাম। আসলে পাগলটা কি করেছে। একটু আগে রাস্তা দিয়ে আনমনে হাঁটার সময় মামার সঙ্গে দেখা হয়। তুই আমাদের এই দিকে কেন কাজে এসেছিলি? শোভাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু শোভা আমাকে ফিরিয়ে দিয়েছে। তুই শোভার সাথে যা করেছিস তারপরও কিভাবে ভাবলি শোভা তোর সাথে যাবে? মোকশেদুল আমার পা জড়িয়ে ধরে কান্না করতে বলে, মামা, আমার ভুল হয়ে গেছে। আমি বুঝতে পারিনি শোভার ভালোবাসা। প্লিজ মামা, আমাকে একটা সুযোগ দাও। আমি শোভাকে ছাড়া মরে যাব। আমি কি করতে পারি এখানে? শোভা যদি তোর সাথে যেতে না চাই তাহলে আমি কি করব? তুমি শোভাকে বুঝিয়ে বলো মামা প্লিজ, আমি ওকে ছাড়া বাঁচবো না। ওকে বোঝালে বুঝবে না। তুই একটা কাজ কর, কোনো একটা হসপিটালে গিয়ে অ্যাক্সিডেন্টের কথা বলে ভর্তি হ। বাকিটা আমি দেখছি। আব্বু, তুমিও ওর সাথে মিলে আমাকে বোকা বানালে। কি করব মা বল? পাগলটা যেভাবে কান্না করছিল আমি ওর সাথে না মিলে পারলাম না। তুই যা ইচ্ছে কর, আমি তোর সাথে যাব না কখনোই। তুই কি চাস আমি সত্যি অ্যাক্সিডেন্ট করি? তুই যদি তাইতেই খুশি হস, ঠিক আছে, আমি এখন তাই করছি। বলেই মকসিদুল বের হতে গেলে আমি ওর হাত ধরে ফেলি। আব্বু আর ফুপি চলে যায়। হাত ছাড়, আমি তোর ইচ্ছে পূরণ করে আসি। কুত্তা হারামি, তুই অনেক খারাপ। আমাকে কষ্ট দিতে তোর ভালো লাগে। কেন বুঝিস না? আমি তোকে ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি। বলে আমার বুকে এলোপাতারি হাত ছুঁতে থাকে। আমি সবার হাত ধরে বলি, তোকে আমি ছুঁতে পারি তো? অধিকার আছে আমার। এই আমাকে আলতো করে ছুঁয়ে দেখার দিয়েছি শুধু তোমাকে সেই অধিকার। তুমি ছাড়া এই আমি ভীষণ একলা। তুমি ছাড়া আমি আমার এই জীবনকে যে ভাবতে পারি না। কেউ কারো শূন্যতায় আর বাঁচব না আমার এই মন। আমি আমার প্রার্থনাতে শুধু এই দোয়াই করি, মরণ যদি আসে দুজন একসাথে যেন মরি।
আমি দরজা বন্ধ করে শোভাকে শক্ত করে জড়িয়ে ধরি। দুজন দুজনকে জড়িয়ে ধরে কান্না করছি। আজ আমাদের চোখ থেকে পানি ঝরলেও সেটা আনন্দের অশ্রু। মকসিদুল আমাকে বুক থেকে তুলে কপালে, গালে, চোখের পাতায় পাগলের মতো পুরো মুখে কিস করতে থাকে। এই কি করছো? এটা হসপিটাল। আমাদের গল্পের শুরুটা হসপিটাল থেকেই হোক। তোকে আর দূরে যেতে দিব না। আই লাভ ইউ মামাতো বোন। আমিও আর তোমার থেকে দূরে যাব না মামাতো বর। আই লাভ ইউ টু। এরপর দুজন হসপিটালের বেডে শুয়ে হারিয়ে যায় একে অপরের মাঝে। আপনারা কি দেখছেন? চোখ বন্ধ করুন। আন্নেগো একটু লজ্জা নাই ক্যারে? আন্নেরা হক গলে এত হসা ক্যারে? আল্লাহ হাফেজ।